ছাত্র আন্দোলনের সরকার বদল, হাতে গরম স্বাধীনতা নাকি পরিকল্পিত অভ্যুত্থান? মার্কিন প্রস্তাব না মানার খেসারত দিল কি হাসিনার সরকার? সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কেন এত আগ্রহী আমেরিকা, উঠছে প্রশ্ন। কিভাবে আইএসআই বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের একত্রিত করছে? তদারকি সরকার কি শুধু সময়ের অতিথি? উঠছে প্রশ্ন, একাধিক প্রশ্ন। বর্তমানে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে এবং সেখানে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনের জেরে সরকার বদল, হাতে গরম স্বাধীনতা নাকি পরিকল্পিত অভ্যুত্থান? মার্কিন প্রস্তাব না মানার খেসারত কি দিতে হলো হাসিনার সরকারকে? সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এত আগ্রহ কেন রয়েছে আমেরিকার? বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের একত্রিত করছে কিভাবে আইএসআই? বিস্তারিত এই বিষয়ে আলোচনায় যাব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, সাম্প্রতিককালে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখেছি, ছাত্র অভ্যুত্থান থেকে বলা হচ্ছিল শুরুতে, এবং তারপর আমরা যে পরিস্থিতি দেখলাম, তৃতীয় পক্ষ, এই কথাটা বারবার উঠে আসছে। এবং বর্তমানে ইউনূস তিনি প্রধান হিসেবে অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যেই শপথ নিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে, এই তদারকি সরকার কি শুধু সময়ের অতিথি? দেখো শোনো, একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে যে গতকালই আমরা যে ছবি দেখেছি যে মোহাম্মদ ইউনূস তিনি তদারকি সরকারের ক্ষেত্রে তিনি প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন, এবং যে তদারকি সরকার গঠিত হয়েছে তার মধ্যে যেমন ছাত্রদের উপস্থিতি রয়েছে, তেমনি নির্দিষ্টভাবে জামাতের প্রতিনিধিও রয়েছেন। এবং এখানেই একটা প্রশ্ন উঠছে, প্রশ্ন অনেকগুলো আছে, তার মধ্যে প্রধান যে প্রশ্নটি উঠে আসে সেটা হলো যে এই বাংলাদেশ, যার জন্ম একটা ভাষা আন্দোলন, পরবর্তী সময় বিশ্বের দরবারে তার পরিচয় হয়ে ওঠে, সেই দেশ, যতগুলো প্রশ্ন আমাদের সামনে আসছে, সেই দেশের কি নাম পরিবর্তিত হতে চলেছে, বা সেই দেশের ক্ষেত্রে তাদের কি জাতীয় সঙ্গীত পরিবর্তিত হতে চলেছে, এরকম অনেকগুলো প্রশ্ন সে দেশের মধ্যেই এই মুহূর্তে ঘোরাফেরা করছে। একটা আশঙ্কার কথা জানিয়েছিলেন 2023 সালের এপ্রিল মাসে সে দেশের সংসদ ভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন যে আমেরিকা সে দেশের, অর্থাৎ বাংলাদেশের সরকারকে একটা পুতুল সরকারে পরিণত করতে চাইছে, এবং এক্ষেত্রে তিনি বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকা চাইছে। তোমাকে বলে রাখবো যে ডোনাল্ড লু, সেই মুহূর্তে মার্কিন প্রতিনিধি, যিনি শেখ হাসিনার কাছে দরবার করতে গেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটির জন্য। যে প্রশ্ন জানার প্রয়োজন, যে উত্তর জানার প্রয়োজন, যে এই যে ছাত্র আন্দোলন বলা হচ্ছে, অনেকে বলছেন এই ছাত্র আন্দোলনটা সামনে ছিল একটা ফাঁদ মাত্র, পেছনে রয়েছে মৌলবাদী শক্তি, এরকম বিভিন্ন বক্তব্য বিভিন্ন অংশ থেকে উঠে আসছে। মূল ব্যাপার যেটা উঠে আসছে যে মনে করা হয় যে আমেরিকা শুধুমাত্র সেটাতেই সবসময় ইন্টারেস্ট দেখায়, বা তারা সে বিষয়ে কাজ করে যেখানে তাদের নিজস্ব ইন্টারেস্ট থাকে। সেন্ট মার্টিনে কেন ইন্টারেস্ট? সেন্ট মার্টিন হচ্ছে এমন একটা দ্বীপ যেখানে আমেরিকার তরফে ডোনাল্ড লু, মার্কিন প্রতিনিধি, যিনি গেছিলেন হাসিনার কাছে দরবার করতে এই দ্বীপটি পাওয়ার জন্য। দুটো কারণে, একটা হলো সেখানে একটা তারা এয়ার এবং নাভাল বেস, অর্থাৎ নির্দিষ্টভাবে বায়ুসেনার একটা ঘাঁটি এবং একটা নৌবাহিনীর ঘাঁটি তারা করতে চেয়েছিলেন। কেন করতে চেয়েছিলেন? প্রথম বিষয় হলো এই সেন্ট মার্টিনে যদি মার্কিন একটা ঘাঁটি তৈরি হয়, তাহলে বঙ্গোপসাগর, যেখানে এই মুহূর্তে ভারত এখন যথেষ্ট পরিমাণে আধিপত্য লাভ করেছে বা কিছুটা চীনের হাতে রয়েছে, এই বঙ্গোপসাগরের ক্ষেত্রে আমেরিকার একটা ভূমিকা তৈরি হবে। দ্বিতীয়ত, সেন্ট মার্টিন থেকে খুব কাছেই হচ্ছে কক্সবাজার যে বন্দর রয়েছে, কক্সবাজার বা গোটা এরিয়া, এবং গত কয়েক বছর ধরে এখানে চীনের তরফে প্রচুর তারা ইনভেস্ট করেছে। যদি সেন্ট মার্টিন আমেরিকার হাতে চলে আসে, সেক্ষেত্রে কক্সবাজার খুব দ্রুত তারা পৌঁছতে পারবে, কারণ এই কক্সবাজার হচ্ছে একেবারে কাছাকাছি সেন্ট মার্টিন দ্বীপের। ফলে এক ঢিলে দু পাখি মারা পড়বে। মার্কিন কূটনৈতিক ইস্যু বিভিন্ন ক্ষেত্রে এভাবেই তার বিশ্লেষণ করা হচ্ছে। তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশ, তার পার্শ্ববর্তী মায়ানমার, এবং এই বাংলাদেশ মায়ানমারের ঠিক একটি পার্শ্ববর্তী অংশ থেকে মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা আন্দামান, অর্থাৎ আন্দামান ঘেঁষা বঙ্গোপসাগর এবং চীন, দক্ষিণ চীন সাগর, এর কানেক্টিভিটি, এই দুটোকে সংযোগ ঘটিয়ে দেয়, এবং বিশ্বের তাবর তাবর দেশ এই মালাক্কা স্ট্রেটকে ব্যবহার করে বিজনেস করে। তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা এই কথা বলছি, প্রোগ্রাম করছি, বিশ্বের 60% যে জলপথের বাণিজ্য এই মালাক্কা স্ট্রেট থেকে হয়, এবং চীন নিজে তার যে এনার্জি এবং অন্যান্য যে ব্যবসা, বড় বড় ব্যবসাগুলো আছে, এই মালাক্কা স্ট্রেটকে ব্যবহার করে 75% অবধি চীন সেখান থেকে ব্যবসা করে থাকে।
এবার যে বিষয়টা আসছে যে এই সেন্ট মার্টিনে যদি আমেরিকা ঘাঁটি গাড়তে পারে তাহলে মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী পুরোপুরি আমেরিকার হাতে থাকবে, অর্থাৎ বিজনেস থেকে শুরু করে সব কিছুর উপর নজরদারি, প্রয়োজনে সেটাকে তারা ক্লোজ করতে পারবে, আবার ওপেনও করতে পারবে, যে কারণে সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আরও একটি বিষয় ঘটছে গত 1-1.5 বছর ধরে। এই সেন্ট মার্টিনের একদিকে রয়েছে মায়ানমার, তুমি দেখবে সেখানে আর্মি কু হয়েছে, সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটেছে, এবং সেন্ট মার্টিনের অপর অংশে রয়েছে প্রায় ওই 1000-2 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের মূল ভূমি। সেখানকার সেনাবাহিনীর সঙ্গে সেখানকার যে কুকি সম্প্রদায়ের যে ঝামেলা বারংবার আমরা সেই ঘটনা দেখেছি। এবং তুমি দেখবে সেন্ট মার্টিন থেকে ভারতবর্ষের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে তারও দূরত্ব বেশি নয়। এবং তুমি জানো যে নির্দিষ্টভাবে যে একজন মার্কিন ধনকুবের, যার নাম অনেকেই জানেন, জর্জ সরোস, এই জর্জ সরোস নাকি প্রচুর বিলিয়ন $ডলার খরচ করেছে আমাদের উত্তর পূর্ব ভারতের 3টি রাজ্যের জন্য। ফলে সেন্ট মার্টিনে যদি মার্কিন অবস্থান চলে আসে তাহলে মার্কিনদের তরফে, ইউএসের তরফে যেমন এই ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবে, বঙ্গোপসাগরের যাবতীয় যুদ্ধজাহাজ ব্যবসা মার্কিন নজরদারির মধ্যে চলে আসবে, এবং একই সঙ্গে ভারতবর্ষের যে 7 সিস্টার উত্তর পূর্বের রাজ্যগুলো এবং বাংলাদেশের বৃহৎ অংশ তাদের হাতেই থাকবে। যে কারণে সেন্ট মার্টিন, হাসিনা সরকার সেই মুহূর্তে বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে একটা পুতুল সরকার চাইছে আমেরিকা। আমেরিকার তরফে এরপর আমরা জানি যে নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসে, যে একটা কোম্পানির নাম উঠে আসে, ব্লু স্ট্রেট বলে একটা কোম্পানি চলে আসে, ব্লু স্টার স্ট্র্যাটেজি, এবং এই কোম্পানির মাধ্যমে যাবতীয় লেনদেন হয় বিএনপি এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে। এখানে একটা বিষয় চলে আসে, সেই বিষয়টা হলো যে এই যে তথাকথিত অভ্যুত্থান হয়েছে এটাকে সামনে আনতে হলে কিছু সংযোগ প্রয়োজন। এবং যে তথ্য গোয়েন্দা সূত্রে সামনে আসছে যে বাংলাদেশের মাটি ভীষণভাবে এর জন্য উর্বর, এবং আইএসআইয়ের একটা অংশকে কাজে লাগানো হয়েছে বলে, কারণ পাকিস্তানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব, এবং সেখানকার যে মৌলবাদী গোষ্ঠীগুলো আছে, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, হুজি সহ যে বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে এক সমন্বয় এনে, তাদের সমন্বিত করে একটা প্ল্যাটফর্মে এনে এই আন্দোলনের একটা বড় অংশের ভার তাদেরকে দেওয়া হয়। এবং সেই কারণে এখন ছাত্রদের যে নির্দিষ্টভাবে মনোবেদনা, তাদের যে গ্লানি, যে তাদের হাতে আন্দোলনটা সেই অর্থে এই মুহূর্তে নেই, কারা যেন হাইজ্যাক করে নিয়ে নিয়েছে। এবং তোমাকে বলে রাখার চেষ্টা করব যে আজকে সকালের যে ছবি সামনে আসছে তাতে বাংলাদেশের ক্ষেত্রে দুটো ফোর্স এই মুহূর্তে কাজ করছে। নির্দিষ্টভাবে আমেরিকা তার নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে এগোনোর চেষ্টা করছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট আসছে। একই সঙ্গে বাংলাদেশ জুড়ে বিভিন্ন বাংলা ভাষাকে মুছে ফেলা হচ্ছে, বাংলা ভাষার নাম মুছে ফেলা হচ্ছে, পরিবর্তে আরবি ভাষায় লিখে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে জাতির জনক বলে যাকে এতদিন বাংলাদেশ জানতেন, মুজিবুর রহমান, তার নাম বিভিন্ন জায়গায় মুছে দেওয়া হচ্ছে বলে বিভিন্ন যে সমাজ মাধ্যম বা বিভিন্ন লোকাল সোর্স থেকে আমরা জানতে পারছি। পরিবর্তে অন্যান্য নাম সেখানে চলে আসছে বলে বিভিন্ন যে ছবি বিভিন্ন সেগুলো আসছে, বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন বড় বড় বিল্ডিং, ব্রিজ সেখানে বা টোল প্লাজাগুলোতে নির্দিষ্টভাবে মুজিবুর রহমানের নামকে মুছে অন্য নাম দিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই যে বাংলাদেশ জুড়ে যে নৈরাজ্যের পর ক্ষমতার বদল, এবং আপাতভাবে মনে করা হচ্ছে যে মাত্র 7 থেকে 8 মাসের অতিথি এই অন্তর্বর্তী সরকার, তারপরেই নির্দিষ্টভাবে এখানে আসল যারা রাজ করতে চাইছেন তারা সামনে আসবেন, এবং সেটা নির্দিষ্টভাবে ভারতবর্ষের জন্য খুব একটা অনুকূল হবে না, এমনটাই মনে করছে বিভিন্ন মহল। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। ছাত্র আন্দোলনে আমরা দেখলাম সরকার বদল হলো, তবে হাতে গরম স্বাধীনতা নাকি পরিকল্পিত অভ্যুত্থানের পাশাপাশি এই তদারকি সরকার কি শুধু সময়ের অপেক্ষা? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠছে। নিউজরুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। আমি সত্যজিতের কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করব। সত্যজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক পরিস্থিতিতে এবং তুমি যে ব্যাখ্যা দিলে সেখান থেকে দাঁড়িয়ে এটা তো খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে একটা বিশাল স্ট্র্যাটেজি কাজ করেছে এর পেছনে, এবং সেক্ষেত্রে আগামী দিনে আমেরিকা, মৌলবাদী শক্তিগুলির কি ভূমিকা হতে চলেছে? দেখো, এক সময় এটা বলা হয় যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার অত্যন্ত সুসম্পর্ক ছিল, সব থেকে বেশি পণ্য আমেরিকা থেকে বাংলাদেশ যেত। কিন্তু যে মুহূর্তে সেন্ট মার্টিন মাঝখানে চলে এলো, কারণ আমেরিকার ইন্টারেস্টটা বুঝতে হবে, আমেরিকা এশিয়াতে এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা শক্ত ঘাঁটি চাইছিল। যে মুহূর্তে পাকিস্তান দেউলিয়া হয়ে গেল, আমেরিকার ক্ষেত্রে পাকিস্তান একটা বোঝায় পরিণত হলো। সেই কারণে আমেরিকা তার দৃষ্টিকে, তার ফোকাসকে শিফট করলো পূর্ব দিকে,
এবং সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে তারা ঘাঁটি গাড়তে পারলে, তাদের সামরিক শক্তি তৈরি করতে পারলে, সেখান থেকে বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর, একই সঙ্গে মালাক্কা প্রণালী এবং তার পাশাপাশি ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্য এবং এন্টার বাংলাদেশ, এটাকে তারা ডমিনেট করতে পারবে। এবং সেই সঙ্গে মায়ানমার এবং অন্যান্য বাদবাকি রাষ্ট্রগুলোও তো আছে। এবং এখান থেকে বিশ্বের একটা বড় অংশের বাণিজ্য হয়, সেটা আমেরিকার অজানা নয়। যে কারণে আমেরিকা ঠিক 27 বছর আগে সিঙ্গাপুরের চাঙ্গিতে তাদের এয়ারবেস তৈরি করেছিল। একটু বিরত করব এই মুহূর্তে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দেবাশিস বাবু, যে ছবিটা উঠে আসছে যে এপ্রিল মাসে 2023 সালে হাসিনা সরকার তারা জানিয়েছিল যে আমেরিকা একটা পাপেট গভর্নমেন্ট চাইছে, একটা পুতুল সরকার চাইছে, এবং তার ঠিক কয়েক মাস বাদে অভ্যুত্থান হলো। এবং সেন্ট মার্টিন দ্বীপ যেখানে যদি ঘাঁটি গাড়তে পারে আমেরিকা, সেক্ষেত্রে আমেরিকার তরফে নির্দিষ্টভাবে বঙ্গোপসাগর ডমিনেট করা সহজ হয়ে যাবে। মালাক্কা প্রণালী রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কক্সবাজার, অন্যান্য অংশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব দিক। এবং এই গোটাটা করতে গিয়ে আমেরিকা যাবতীয় পরিকল্পনা এবং তাদের দূত হিসাবে এসেছিলেন ডোনাল্ড লু, এবং হাসিনা রাজি হননি, বাকিটা ঘটে গেল। তাই কি নাকি অন্য কিছু? এটার পিছনে আমেরিকার তো হাত আছেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ইচ্ছে ছিল সেন্ট মার্টিন দ্বীপটিকে লিজে নেওয়া। এটা দীর্ঘদিন মানে কোনো সরকারই দেয়নি, সেভাবে সম্মতি জানায়নি। এটা এক নম্বর কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতি ক্রমাগত শিথিল হচ্ছিল, অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব ছিল বিগত যে 2 দশকের সময় আমরা একটু অতীতে ফিরে যাই, তাহলে দেখবো যে সৈনিক প্রভাব বৃদ্ধি পেয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট ছিল, শেখ হাসিনা সরকারকে বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছিল, সেই প্রস্তাবগুলো শেখ হাসিনা গ্রহণ করছিলেন না একদিকে। অন্যদিকে বিগত যে 2টো ইলেকশন হয়েছে বাংলাদেশের 2019 এবং 2024, সেখানে সেই ইলেকশনকে বৈধতা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। তারপর পিটার হাসকে পাঠানো হয় রাষ্ট্রদূত হিসাবে। তারপর তিনিও ওই হাসিনা সরকারকে বোঝাতে অসমর্থ হন এবং যে স্ট্র্যাটেজি উনি নিয়েছিলেন, বিশেষ করে বাংলাদেশে যদি তার অবস্থানকে স্ট্রং করতে পারে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এনটা শুধু বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক রিজিয়নের অবস্থানটা স্ট্রং করতে পারবে, চায়নার উপর নজরদারি করতে পারবে, কারণ মিয়ানমারের একটা বড় অংশ জুড়ে চাইনিজ নৌবহরা রয়েছে। এবং শেষত যে কারণটি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি হচ্ছে বিভিন্ন দেশে পাপেট গভর্নমেন্ট গঠন করা, যে ইরাকে করেছে, সিরিয়াতে ওরকমই চলছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে একটি যদি এরকম সরকার হয় যে তাদের কথায় মতো সিদ্ধান্ত নেবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার নীতিটাকে নতুন করে রেজুমিনেট করা যাবে। এবং এই পরিকল্পনা বেশ কয়েক বছরের বেশি সময় ধরে রচিত হচ্ছিল। এই নির্বাচনে লাস্ট যে পার্লামেন্টারি ইলেকশন বাংলাদেশে, তার আগেই এরকম একটা অভ্যুত্থান ঘটার কথা ছিল, সেটা হয়নি কোনো কারণে। কারণ হচ্ছে এই যে জামাতের যে ছাত্র মানে সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তাদের অনেককে ট্রেনিং দেওয়া হয়েছিল। খবর আসছে যে পাকিস্তান এবং আফগানিস্তানে সিআইএ এবং আইএসআই, যেহেতু পাকিস্তানের কোনো ফান্ড নেই, ফান্ড খরচ করতে পারবে না, সেহেতু আমেরিকার ফান্ড এবং পাকিস্তানের আইএসআই এদের যে এক্সপার্টিস দিয়ে তাদেরকে ওই অনেকটা মুজাহিদিনদের পন্থায় ট্রেনিং দিয়েছিল। যেরকম 79-এ আমেরিকা সিআইএ এবং পাকিস্তান আইএসআই আফগান ইউথদের মুজাহিদিন বানিয়েছিল, অস্ত্র দিয়ে সে ট্রেনিং দিয়ে, পরবর্তীকালে যেটা তালিবান হয়েছিল। এখন একই কায়দায় করতে চেয়েছিল। এখন আমেরিকার যে দক্ষিণ এশিয়ার নীতি, সেটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড অলওয়েজ। একদিকে যেমন পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করছে যে তাদেরকে কোনো সাহায্য দেওয়া হবে না, অপরদিকে পাকিস্তানের সাথে রিলেশনাল কন্টিনিউশন রাখছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা হতো না, কারণ দেখবো একটু সূক্ষ্মভাবে ভাবলে 2019 ইলেকশন এবং 24 ইলেকশনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে যে স্ট্যান্ড ছিল, ইন্ডিয়া স্ট্যান্ডের সাথে মেলেনি। এবং সেই সময় 2019-এ একটা অসন্তোষ প্রকাশ করেছিল ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তারপরে যেহেতু ইন্ডিয়ার সাথে ক্লোজনেস বেড়েছে এবং রাশিয়া বাংলাদেশের, এবং যেহেতু ইন্ডিয়া রাশিয়ার প্রতিও ক্লোজনেস বাড়িয়েছে, সেহেতু কোনো কারণে ইন্ডিয়াকে পরোক্ষভাবে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকা এটা করেছে। অন্য একটা প্রশ্ন একটু আসছি, সেটা হচ্ছিল গিয়ে যে আমরা যদি এই প্রসঙ্গে দেখে নিই যে ভারতবর্ষের থ্রেটটা ঠিক কোথায় লুকিয়ে আছে। কারণ প্রথম ব্যাপার, আমেরিকার যে ইন্টারেস্ট, তার অভিসন্ধি সেটা খুব পরিষ্কার হচ্ছে প্রত্যেকটা দিন। তা একই সঙ্গে আইএসআইকে নামিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা এই কাজটা করতে একদম অভিজ্ঞ এবং এক্সপার্ট। এবং সেই কারণে বাংলাদেশে একের পর এক হেফাজতে ইসলাম বা জামাতের মতো মৌলবাদীদের নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের তাণ্ডব চলছে।
তারা বিভিন্ন জায়গায় জাতির পিতার পরিবর্তন করছে, একই সঙ্গে নাম পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের নাম নাকি পরিবর্তন হতে চলেছে এবং ভারতবর্ষের একাধিক রাজ্যকে নিয়ে তাদের পরিকল্পনা বৃহত্তর কিছু একটা করতে চলেছে। বাংলার জন্য ভারতবর্ষের কতটা থ্রেট হতে পারে এই ধরনের মৌলবাদী শক্তি, যেগুলো বাংলাদেশের মাটিতে প্রতিপালিত হবে এরপর থেকে? খুবই ভয়ের কারণ দেখুন, শুধু তো মার্কিন যুক্তরাষ্ট্র না, চীনেরও সংযোগ রয়েছে। কারণ চীনের রণকৌশলগত অবশ্যই একটা ইন্টারেস্ট রয়েছে। সেটা হচ্ছে চীন বাংলাদেশে পুরোপুরি ভাবে ঢুকতে চাইছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো থাকার জন্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না অন্যদিন। এখন চীনের লক্ষ্য হচ্ছে উত্তর পূর্ব ভারতে শুধু নাশকতামূলক কর্মকাণ্ডকে বৃদ্ধি করা নয়, কিছু অংশ দখল করা। যদি অ্যাক্সেস পায় তারা একদম মানে উত্তর পূর্ব ভারতের উপর দিয়ে। তারপরে হচ্ছে যে বাংলাদেশে যে মৌলবাদীরা যেটা করবে আগামী দিনে, নাম পরিবর্তন, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করা, কালচারাল একটা চেঞ্জ হবে, বাংলাদেশের কালচারাল চেঞ্জ হবে। এতে করে ইন্ডিয়ার যে কত বিপদ হবে, একটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে যাওয়ার যে অ্যাক্সেস দিয়েছিল হাসিনা সরকার ভারতকে বাংলাদেশের উপর দিয়ে, সেটা বিঘ্নিত হবে। চিটাগাং এবং মংলা পোর্ট ইউজ করার পারমিশন, অ্যাক্সেস করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার, সেটা পাবে কিনা সন্দেহ। তারপরে ধরুন ওই মাতারবাড়ি পোর্ট হয়েছে, যেটা জাপান করে দিয়েছে কক্সবাজারের পাশে। সেটা এর আগে আমরা দেখেছিলাম যে 2004 সালে আমরা দেখেছিলাম যে প্রায় 11 লক্ষ বুলেট, 5000 আগ্নেয়াস্ত্র যেগুলো আলফার জন্য যাচ্ছিল, সেগুলো নির্দিষ্টভাবে উদ্ধার হয়েছিল বাংলাদেশের মাটি থেকে, হাসিনা সরকার করেছিল। একটু মাফ করবেন, বিএনপি সরকারের সময় ঘটনাটা ঘটেছিল এবং পরবর্তী সময় একের পর এক যে জঙ্গি গোষ্ঠীগুলো ছিল হাসিনা সরকার এসে ভেঙে দিয়েছিল। ফলে আজকের সময় দাঁড়িয়ে ফের বিএনপি জামাত ক্ষমতায় আসতে চলেছে একদম পূর্ণাঙ্গ সরকারের আকারে। তখন এই গোষ্ঠীগুলো যখন জাঁকিয়ে বসবে, সেটা কতটা বড় ভয়ের ক্ষেত্র তৈরি করতে পারে? আরো ভয়ের ক্ষেত্র তৈরি করবে, কারণ তখনও চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল, এখন আরো জোরালো হচ্ছে এবং হবে। তো চায়না যেটা করবে, আরো অস্ত্র সরবরাহ করবে মানে ওই চিটাগাং পোর্ট দিয়ে, এবং সেটা উত্তর পূর্ব ভারতে যাবে। আমরা দেখেছি অরবিন্দ রাজকুমার, অনুপ চেটিয়া, পরিবার মতো জঙ্গিরা মানে ওখানে লুকায়িত ছিল বাংলাদেশে, এবং শেখ হাসিনা সরকার এই মানে অরবিন্দ রাজকুমারকে হ্যান্ড ওভার করে দিয়েছে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারতের কাছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারতের তরফ থেকে বিভিন্ন সময় মানে যখন আহ্বান করা হয়েছে সন্দেহরত মুক্তির জন্য, বাংলাদেশ পাশে দাঁড়িয়েছিল। কিন্তু নতুন যে সরকার আসবে তাদের সময় কিন্তু শুধু উত্তর পূর্ব ভারত নয়, পশ্চিমবঙ্গের পক্ষে সমূহ বিপদ। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দিকটা ভুলে দুতরফের সহযোগিতার মাধ্যমে এটা কিন্তু একটা নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার। এবং একটা যেটা মানে মানে নৌপথ, যেটা সুন্দরবন এলাকা দিয়ে অনেক নদী আছে, তো সেখানে আগেও বিভিন্ন রকম মানে আর্মস মানে ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং হতো, এবং সুন্দরবনে এখন বিভিন্ন রকম মানে লোকজন কিন্তু আরো অনুপ্রবেশকারী ঢুকবে সুন্দরবনের বিভিন্ন নদী, সুন্দরবনের মধ্যে দিয়ে। নৌ নিরাপত্তা আমাদের সুনিশ্চিত করা দরকার। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে ছিলেন। একটা বিষয় শাহানা তোমাকে বলবো যে প্রথম থেকেই সেন্ট মার্টিন কেন গুরুত্বপূর্ণ দ্বীপ, সেই পরিষ্কার ছবি হয়তো উঠে আসছে, এবং মার্কিন অভিসন্ধির জায়গা থেকেই প্রায় দেউলিয়া পাকিস্তান তারা তাদের যে উত্তর পূর্বের যে ডেস্ক তাকে আবার নতুন করে এনহ্যান্স করে এবং জাগিয়ে তোলে, এবং সেই উত্তর পূর্বের ডেস্ক জাগিয়ে আইএসআই মার্কেটে নেমে পড়ে। এবং এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে হেফাজতে ইসলাম বা জামাতের মতো শক্তিকে তারা নামিয়েছে, এবং এই নতুন সরকারের ক্ষেত্রেও ভূমিকা রয়েছে তাদের অনেকটাই বলে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে এই যে বিশাল মৌলবাদী শক্তি যারা এতদিন কার্পেটের নিচে ছিল বলে একটা বৃহত্তর অংশ মনে করেন, তারা যখন সরাসরি মাঠে নেমে পড়েছে, তাদের নামার পরিপ্রেক্ষিতে প্রথমেই সে দেশটির ভাষা পরিবর্তনের চিন্তাভাবনা, দেশের জনকের নাম পরিবর্তনের চিন্তাভাবনা, দেশের নাম পরিবর্তনের চিন্তাভাবনা, এবং সর্বোপরি বৃহত্তরভাবে এই মৌলবাদ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা, সেটা কতটা বিপজ্জনক তা হয়তো সময় বলবে। সতর্ক থাকা যারা কোনো উপায় হয়তো ভারতের কাছে এই মুহূর্তে নেই। একেবারেই সত্যজিৎ, অর্থাৎ ওই পারে যে অভ্যুত্থান বলি বা যেই এই যে শক্তিগুলোর যে আস্ফালন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, তার আঁচ এপার বাংলাতেও পড়তে চলেছে আগামী দিনে। দেখো, নির্দিষ্ট করে কতটা পড়বে না পড়বে সেটা তো ভবিষ্যৎ বলবে, তবে একটা আশঙ্কা বিভিন্ন অংশ থেকে করা হচ্ছে। তার কারণ এর আগে যখন বিএনপি সরকার ছিল 96 থেকে 2001, 1 থেকে 2006, তখন বারে বারে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়েছে।
নির্দিষ্টভাবে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা বা হুজির মতো গোষ্ঠীগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করেছে। ভারতীয় গোয়েন্দারা বারংবার সেই তথ্য সামনে এনেছেন এবং 2009 সাল থেকে ছবির পরিবর্তন ঘটে। হাসিনা সরকার আসার পর থেকেই বাংলাদেশে যে ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে একদম নিকেশ করা হয়েছিল এবং গত 14 বছর সেই সুফল আমরা পেয়েছি। তবে সেই বসন্ত বোধহয় শেষ, এখন পুরোটাই একদম প্রচণ্ড রোদের মানে গ্রীষ্মের সময় চলে এসছে বা অনেকে মনে করছেন, কারণ বাংলাদেশের তরফ থেকে বারে বারে তাদের সংসদ ভবনের বিভিন্ন অংশে যেভাবে মৌলবাদীরা হুমকি দিচ্ছেন ভারতীয় পণ্য বর্জন, ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে, সেটা অবশ্যই ভারতের ক্ষেত্রে ভীষণ আশঙ্কার বিষয়। এবং একই সঙ্গে চীন এবং নির্দিষ্টভাবে আমেরিকার ভূমিকা রয়েছে এবং পাকিস্তানের ভূমিকাও রয়েছে, ফলে সতর্ক থাকতে হবে এবং আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ। নিউজরুম থেকে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এবং সত্যি এই মুহূর্তে সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের এই মুহূর্তে, এবং অবশ্যই আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তো আমাদের নজর থাকবে।